প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি ১৭তম অংশ। গত ৪ বছর ধরে কখনো এর ব্যতিক্রম হতে দেখিনি। জন নিজেও জানে তেমন সম্ভাবনা নেই, কিন্তু চায় না সবাই অস্থির হয়ে উঠুক। তাছাড়া একেবারে যে ক্ষীণ সম্ভাবনা নেই তাও নয়। তাই জিম বার্নেসকে ডেকে উইন্ডিতে পাঠিয়ে দিল। যত দ্রুত সম্ভব খোঁজ নিয়ে ফিরে আসবে সে। কুকের কাছ থেকে ধারণা নিয়ে গেল কোথায় কোথায় খুঁজতে হবে মিস পার্কারকে। নিজের কোয়ার্টারে এসে অপেক্ষায় থাকলো জন। কুককে বলে এসেছে মালিক আসামাত্র ওকে যেন খবর দেয়া হয়। ২ ঘন্টা পর রাঞ্চ হাউসে ফিরল মাইক পার্কার। মেয়ের অনুপস্থিতির কথা শুনে তেমন গুরুত্ব দিল না। এমি এখানেই বড় হয়েছে। বরং জনকে আশ্বস্ত করলো সিপি মালিক। চৌহদ্দি সব ওর হাতের তালুর মতো চেনা। এমনও হতে পারে হয়তো ওর ঘোড়াটা বিগড়ে গেছে বা কোনো ঝামেলা করছে, সেজন্যই ফিরতে দেরি হচ্ছে। পকেট থেকে চিরকুটটা বের করে দেখালো জন। জানালো ওটা কোথায় বা কিভাবে পেয়েছে। চাতালে দেখা নানা চিহ্নের কথাও জানালো। মুহূর্তের দুশ্চিন্তা ও রাগে অস্থির হয়ে গেল মাইক পার্কার। মুঠি পাকালো বার কয়েক। রাগে লাল হয়ে গেছে মুখ। শক্ত চোয়াল দেখে বোঝা যাচ্ছে এ মুহূর্তে লুস বেলেজারকে হাতের নাগালে পেলে সেফ গলা টিপে খুন করে ফেলবে। হারামি নচ্ছরটা এমিকে চিঠি লিখে দেখা করতে বলেছে। বিস্ফোরিত হলো সিপি মালিক। ঈশ্বরের দিব্যি, আমি যদি ওর পিঠের চামড়া। শান্ত হও পার্কার, গম্ভীর স্বরে রাঞ্চারকে থামিয়ে দিল জন। আমি জানি না আদেও লুস ওই চিঠি লিখেছিল কিনা। আমার মনে হচ্ছে এটা সাধারণ প্রেমের বিষয় নয়, বরং এর চেয়ে ঢের সিরিয়াস ব্যাপার। আমার মেয়ে ওদের হাতে গিয়ে পড়েছে। এর চেয়ে সিরিয়াস ব্যাপার আর কি হতে পারে? অধৈর্য কণ্ঠে বলল রাঞ্চার। থমথমে হয়ে গেছে মুখ। হোলস্টার থেকে পিস্তল বের করে সিলিন্ডার ঘুরিয়ে পরখ করল। তারপর বাসখাই কণ্ঠে নির্দেশ দিল, আমার জন্য একটা ঘোড়া তৈরি করতে বলো জন। মেয়ের জন্য উদ্বেগ ও অমঙ্গল আশঙ্কায় পর্যদস্ত হয়ে পড়েছে সিপি মালিক। বিলকুল বুঝতে পারছে জন, এখন তার সঙ্গে তর্ক করা বৃথা। কোনো যুক্তি মাথায় ঢুকবে না। করালে এসে একটা ঘোড়ার পিঠে স্যাডল চাপালো। তারপর নিগারের স্যাডলে চেপে অন্য ঘোড়াকে লিড করে চলে এলো রাঞ্চ হাউসের সামনে। দেখলো অস্থির ভঙ্গিতে বারান্দায় পায়চারি করছে রাঞ্চার। তোমার যাওয়ার দরকার নেই জন। ঘৃণ্য একটা সাপকে খুন করতে কারো সাহায্য লাগবে না আমার। তুমি চাও বা না চাও, আমি সঙ্গে যাচ্ছি, দীর্ঘস্বরে বলল জন। এ ঘটনার পিছনে যদি লুসের হাত থেকে থাকে, কথা দিচ্ছি তোমাকে বাধা দেব না, যা খুশি করো। কিন্তু আমার মন বলছে ভিন্ন কথা। ছেলেটা বেলেজার হতে পারে, তবে অন্য সবার মতো নয়। বিচিত্র একটা শব্দ করে বিস্তৃষা ও অবিশ্বাস প্রকাশ করল সিপি মালিক। তর্ক করবার চেয়ে বরং যাত্রা করতে আগ্রহী সে। তাই স্যাডলে চড়ে বসল। এসপার দাবিয়ে এরপর টেইল ধরে ছুটিয়ে দিল ঘোড়া। পিছনে জনও এগোলো। রাঞ্চারের সঙ্গে তাল মিলিয়ে এগোলো ও। তুফান বেগে ঘোড়া ছোটাচ্ছে মাইক পার্কার। জনকেও তাই করতে হচ্ছে। উইন্ডিতে পৌঁছানো পর্যন্ত একটা কথাও হলো না আর। রাগ ও আক্রোশে অন্ধ হয়ে গেছে বুড়ো। কথা বলবার মুডে নেই। আর জন সমস্যাটা নিয়ে ভাবছে আপন মনে। অনুমান করতে চাইছে আদপে পাহাড়ি সেই চাতালে কি ঘটেছে। হয়তো পারিবারিক সংঘাত এড়িয়ে তল্লাট ছেড়ে চলে যেতে চেয়েছিল লুস আর এমিলি। নিজেদের সুখকে বড় করে দেখেছে। কিন্তু সেক্ষেত্রে কোনো ক্রমে নোটটা ফেলে যাওয়ার কথা নয়, কিংবা চাতালে ধস্তাধস্তিও ঘটত না। এমনকি ঝোপের আড়ালে কারো লুকিয়ে অপেক্ষা করবার কথাও নয়। কিন্তু লুস যদি ওই নোট না লিখে থাকে। উইন্ডিতে যখন পৌঁছালো ওরা, ততক্ষণে দিনের আলো ফুরিয়ে গেছে। অন্ধকারে ডুবে যাওয়া দালানের কাঠামো গাঢ় ও জমকালো দেখাচ্ছে। কোথাও কোথাও চৌকো জানালা দিয়ে ছিটকে রাস্তায় এসে পড়েছে ম্লান আলো।
প্লাজা সেলুন ইতোমধ্যে সরগম হয়ে উঠেছে। গিটারের টুংটাং এর সঙ্গে কোরাসে গলা মিলিয়েছে অতি উৎসাহী জনা কয়েক কাউবয়। শহরের একেবারে কিনারে কোনো বাড়ির পেছন থেকে চেঁচাতে শুরু করলো একটা কুকুর, কিন্তু বেশিক্ষণ উৎসাহ থাকলো না ওটার। তিতি বিরক্ত কারো ছুঁড়ে দেয়া ইটের ঢেলা গায়ে পড়তে কুই করে অসহায় প্রতিবাদ করল কয়েকবার, তারপর নিশ্চুপ হয়ে গেল। সেলুনগুলো বাইরের হিসিং রেইলে বাঁধা অতি ধৈর্যশীল ঘোড়ার সংখ্যা জানান দিচ্ছে সন্ধ্যার আমোদ ফুর্তি শুরু হয়ে গেছে পুরোদমে। হুস্কি খেকোরা সমবেত হয়েছে যার যার পছন্দের পানশালায়। হোটেলের সামনে ঘোড়া থেকে নামলো সিপি রাঞ্চের দুই উদ্বিগ্ন রাইডার। ভিতরে গিয়ে লুস বেলেজারের খোঁজ করল। সকালে বেরিয়ে গেছো, জানালো হোটেল মালিক ডেভিড রিমাউ। সারাদিনে এরপর আর দেখিনি ওকে। না, জিনিসপত্র নিয়ে যায়নি, সবই ওর রুমে আছে। থমথমে হয়ে গেল রাঞ্চারের মুখ। কি মনে হয় ডেভ, লাকি চান্সে পাওয়া যাবে ওকে? মনে হয় না, জানালো রিমাউ। সেক্ষেত্রে ঘোড়াকে করালে রাখত নিশ্চয়। ধূসর রঙের ঘোড়াটার ব্যাপারে গাফলতি করে না লুস। একটু পরে আবার আসবো আমরা। লুস ফিরে এলে আমার খোঁজ করছে কে? মেদস্বরে হোটেলের দরজার কাছ থেকে জানতে চাইল কেউ। লুস বেলেজার মাত্র ঢুকেছে ভিতরে। নিরানন্দ মুখে ক্লান্তি। দর্শনার্থীদের মধ্যে বয়স্ক মানুষটিকে দেখে গম্ভীর হয়ে গেল সে। জন এগিয়ে গেল তার দিকে। লুস, একা তোমার সঙ্গে কথা বলা যাবে? দুই অতিথিকে নিয়ে উপরে এলো ছেলেটা। রুমের দরজা খুলে মোমবাতি ধরালো। সাধারণ একটা কামরা, সিঙ্গেল খাট ছাড়াও দুটো চেয়ার আর ছোট্ট টেবিল আছে। অতিথিদের চেয়ারে বসিয়ে নিজে খাটের উপর বসল লুস বেলেজার। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল জনের দিকে। কি ব্যাপার জন? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল সে। জনের ভাবগতিক দেখে অনুমান করেছে উদ্বিগ্ন হওয়ার মতো সংবাদ বয়ে এনেছে বা অমন কোনো কথা বলবে। সরাসরি কাজের কথায় চলে গেল সিপি ফোরম্যান। এটা কি তোমার লেখা? পেন্সিলে লেখা নোটটা লুসের হাতে ধরিয়ে দিল। বিস্ফারিত চোখে লেখাটা পড়ল লুস। না, আমার লেখা নয়। তবে স্বীকার করতে হবে, যে লিখে থাকুক মোটামুটি চলনসইভাবে নকল করেছে। অর্থাৎ আমার হাতের লেখার মতোই হয়েছে। প্রায় কাজ চালিয়ে নেওয়া যাবে। তুমি তাহলে এটা লেখনি বা পাঠাওনি? আবার জানতে চাইল জন। না, সঙ্গে সঙ্গে জবাব দিল লুস। কণ্ঠে সামান্য দ্বিধা বা সংশয় নেই। আসলে এমিলিকে এমন একটা চিঠি লিখবার সাহসই নেই আমার। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কে লিখেছে সেটা বের করবার চেষ্টা করব। সংক্ষেপে ঘটনা জানালো জন। বিশ্লেষণের ঝামেলায় গেল না। শুনতে শুনতে নানা প্রতিক্রিয়া দেখা গেল লুসের মুখে। রেগে অগ্নিশর্মা হয়ে গেল। কখনো সংশয়, কখনো অবিশ্বাস ফুটে উঠল। লুসের রাগ, উদ্বেগ বা বিস্ময় এতটা নির্ভেজাল যে এমনকি মাইক পার্কারের মনেও সন্দেহ রইল না যে, আর যাই হোক, এমিলি বা এ চিঠির ব্যাপারে লুস কিছুই জানে না। কিন্তু অন্য একটা প্রশ্নের উদ্বেগ করেছে রানচারের মনে। তোমার দুই কলমের লেখায় কেন আমার মেয়ে ছুটে যাবে ওখানে? জানতে চাইল বুড়ো। ওখানে কি আগেও দেখা করেছ তোমরা? 2-3 বার ঘটনাচক্রে বলা চলে, স্বীকার করল লুস। কণ্ঠ কাঁপছে না ওর। সরাসরি বুড়োর চোখে চোখ রাখল। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি পার্কার, তোমার মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই। অমন কিছু ভাবলে বরং এমিলিকে অপমান করা হবে। তবে নির্দ্বিধায় স্বীকার করছি, আমি ওকে ভালোবাসি। এটা বোধ হয় একতরফা। ঠিক এজন্যেই যথেষ্ট উস্কানি সত্ত্বেও আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হইনি। এমিলির বিপদে প্রাণ বিলিয়ে দিতেও রাজি আছি, কিন্তু আমার প্রতি ওর আদেও কোনো অনুরাগ আছে কিনা বলতে পারবো না।
আদপে কখনো প্রেম বা ভালোবাসার কথাবার্তা আমরা কখনো বলিনি। একবার ওর মুখে শুনেছি কোনো বেলেজারকে বিয়ে করা সম্ভব নয় ওর পক্ষে। তোমাকে বলেছে কথাটা? কিংকে বলেছিল। তবে ওখানে আমিও উপস্থিত ছিলাম। যা পরিস্থিতি, সব ঘটনা তোমরাও শুনতে পারো। এমিলির সঙ্গে শেষবার চাতালে দেখা হওয়ার সময়কার ঘটনা খুলে বলল লুস। শুনতে শুনতে আরো গম্ভীর হয়ে গেল পার্কারের মুখ। মুষ্টিবদ্ধ হয়ে গেছে দুহাত। একটা শব্দ মুখ থেকে বের করেনি ও। অসন্তোষে কর্কশ শোনালো বুড়োর কণ্ঠ। আগে জানলে হয়তো এ বিপদটা ঘটতো না আজ। কেন বলবে? মন্তব্য করল লুস। আমাদের দুই পরিবারের মধ্যে ইতোমধ্যে কি ঝামেলার চূড়ান্ত ঘটে চলেছে না? তাহলে তোমার সন্দেহ কিং বেলেজার ওকে সরিয়ে নিয়ে গেছে কোথাও? জনের প্রশ্ন। এছাড়া আর কার অত সাহস আছে? অধৈর্য স্বরে বলল লুস। আমাদের বন্ধুত্বের কথা শুধু সেই জানতো, আর কেউ না। ও নিশ্চয় আগেও সেখানে দেখেছে আমাদের। লেখার নকল করে চিঠি পাঠিয়ে দিয়েছে কারো মাধ্যমে। সম্ভবত এ চালের কথাই ও বলেছে সেনের সঙ্গে। চোয়াল শক্ত হয়ে গেছে লুসের। জেদ আর সংকল্পে জলজল করছে চোখজোড়া। খোদার কসম, ভাই হোক আর যাই হোক, একটুও পরোয়া করি না। ও যদি এমিলির একটা চুলও ছিঁড়েছে তো ওকে খুন করব আমি। উঠে দাঁড়ালো মাইক পার্কার। অত কষ্ট করতে হবে না তোমার। শীতল নিরাবেগ কণ্ঠে ঘোষণা করল সে। এমির কোনো ক্ষতি হলে আমি নিজেই নরকে পাঠাবো কিং বেলেজারকে। চলো জন, ছেলেদের নিয়ে বেরিয়ে পড়তে হবে। অনেক তো ধৈর্য ধরেছি, আর নয়। এবার সমূলে বিনাশ করব সার্কেল বিকে। মাথা নাড়ল লুস। বয়স যেন বেড়ে গেছে তার। পরিপূর্ণ ও দায়িত্ববান এক মানুষে পরিণত হয়েছে। কথা বলল যখন, সত্যিই আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ শোনালো কণ্ঠ। তা তুমি করতে পারবে না পার্কার। ঝটিতির তরুণের দিকে ফিরল রানচার। তাতে তোমার কি যায় আসবে শুনি? কর্কশ কণ্ঠে জানতে চাইল সে। আমার নাম ব্যবহার করে ফাঁদে ফেলা হয়েছে মেয়েটাকে, যুক্তি দেখালো লুস। সেক্ষেত্রে আমার কিছুটা হলেও দায় আছে। তাই তুমি একমত হও বা না হও, কিন্তু আমি উদ্ধার করব এমিলিকে। রানচারের জ্বলন্ত দৃষ্টিতেও অবিচল মনে হলো ওকে। যতক্ষণ এমিলি কিং এর মুঠোর ভিতর আছে তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু কার্যত তোমার হাত পা বাঁধা পড়ে গেছে কিংয়ের হাতে। সামান্য বেতার কিছু করলেই এমিলির ক্ষতি করবে কিং। ক্রুদের নিয়ে যদি সার্কেল বিতে হানা দাও, আমার তো মনে হয় এমিলির ক্ষতি করতে কিং কে প্ররোচিত করা হবে। ফ্যাকাশে হয়ে গেল রানচারের মুখ। রাগ উধাও হয়ে গেছে। আমার মনে হয় না এমির কোনো ক্ষতি করবে কিং, বিড়বিড় করে কথাটা বলল সে। কিন্তু ম্যান কণ্ঠে বোঝা গেল নিজেও বিশ্বাস করে না। সেক্ষেত্রে আমার ভাইকে এখনো চিনতে পারোনি তুমি, দীর্ঘস্বরে বলল লুস। তোমার এও মনে রাখতে হবে কিংয়ের অধীনে 20 জন লোক আছে। অভিজ্ঞ যোদ্ধা এরা। গরু দাবড়ানি যতটা না জানে, বরং তার চেয়ে মারপিট আর গোলাগুলিতে বেশি দক্ষ সবাই, এবং বেপরোয়াও। সামান্য উস্কানি পেলে রক্তগঙ্গা বইয়ে দেবে এরা। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তুমি যে দলবল নিয়ে সার্কেল বিতে হানা দিতে পারো, কি করে ভাবলে কিংয়ের চতুর মগজে সেটা উকি দেবে না? আমার তো মনে হয় সেজন্য পুরোদমে তৈরি আছে সে। জমকালো অভ্যর্থনার আয়োজন সেরে রেখেছে। ওর কথায় যুক্তি আছে পার্কার, সায় জানালো জন। যতক্ষণ মিস পার্কার কিংয়ের জিম্মায় আছে, ততক্ষণ পর্যন্ত আদপে তুমি নিজে কোনো চাল দিতে পারবে না। তাতে উল্টো ফল হতে পারে। গায়ের জোর দেখাতে সার্কেল বিতে উপস্থিত হলে হয়তো কিংয়ের প্রত্যাশায় পূরণ করা হবে। এমনও হতে পারে ঠিক এটার জন্যেই এমিলিকে কবজা করেছে সে। হতাশ ও ব্যথিত রানচারকে আবার চেয়ারে ধপ করে বসে পড়তে দেখে স্বস্তি বোধ করল জন। মাথা গরম রানচারকে আপাতত সামলানো গেছে। লুসের দিকে ফিরল। এমিলিকে উদ্ধার করবে বলছো,
কোনো পরিকল্পনা আছে তোমার? সার্কেল বি আমার কতটা চেনা, এটা নিশ্চয় তোমাদের বলতে হবে না। হয়তো এমিলি কোথায় আছে জানতে পারবো, কিংবা সবার অগোচরে ওকে বের করে আনতেও পারি। একবার কিংয়ের মুঠোর ভিতর থেকে এমিলিকে নিয়ে আসতে পারলে। মাইক পার্কারের দিকে ফিরল। দলবল নিয়ে যা খুশি করতে পারবে তুমি। একেবারে হতদম্য হয়ে পড়েছে সিপি মালিক। হতোদ্যম হয়ে পড়েছে সিপি মালিক। থুতনি ঠেকে গেছে বুকের সঙ্গে। দুশ্চিন্তায় আধার ঘনিয়েছে মুখে। গত কয়েক ঘন্টায় যেন বয়স 10 বছর বেড়ে গেছে তার। মুখটা ক্লিষ্ট ও বয়স্ক দেখাচ্ছে। বেলেজারদের সঙ্গে জন্ম থেকে শত্রুতা দেখে এসেছে সে। বহু ঘাত প্রতিঘাত হজম করেছে, কিন্তু এমন ধাক্কা আর খায়নি। এমনকি নিজ হাতে একমাত্র ছেলেকে কবরে ছুঁয়ে দিতেও এত কষ্ট লাগেনি। জ্যাক মারা যাওয়ার পর শোকের চেয়ে ক্রোধ ও প্রতিহিংসা বেশি কাজ করেছে মনে। নিয়তির নিষ্ঠুরতা তাকে আরও সংকল্পবদ্ধ করেছে। কোনো একদিন এর সমুচিত জবাব দেবে বেলেজারদের। কিন্তু অসহায় বা হতাশ লাগেনি, ঠিক এখন যা লাগছে। এমিলি কিং এর কবজায়, অথচ কিচ্ছু করবার নেই। হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। নির্ভর করতে হবে হারামি আরেক বেলেজারের উপর। কিং বেলেজারের দয়ার উপর নির্ভর করতে হবে এমিলিকে, যার মধ্যে নেই এতটুকু নীতি। ঈশ্বর বা মানুষ কারো আইনি মানে না সে। বরং নীতি কথা শুনলে বেপরোয়া উদ্ধত্ত নিয়ে হাসে। পুরো তল্লাট জুড়ে মেয়েদের ব্যাপারে যার সীমাহীন দুর্নাম, তার করুণা বা মর্জিতে নির্ধারিত হবে এমিলির ভবিষ্যৎ। সারা জীবন নিরন্তর লড়াই করে আসা মানুষটি এখন লড়তে পারবে না। মেয়ের সমূহ বিপদ দেখেও চুপ করে থাকতে হবে। কঠিনে বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এর চেয়ে বোধ হয় মরণও ভালো ছিল। হঠাৎ মুখ তুলে তাকালো সে। সত্যি যদি এমিলিকে বের করে নিয়ে আসতে পারো, তাহলে বিশ্বাস করব যে বেলেজারদের মধ্যেও মনুষ্যত্ব বলে কিছু আছে। তির্যক স্বীকারোক্তি হলেও তা গায়ে মাখল না লুস, বরং উজ্জ্বল হলো ওর চোখজোড়া। আমি তোমার মেয়েকে বের করে আনবার চেষ্টা করব, দীর্ঘ ও আত্মবিশ্বাসী স্বরে বলল। যদিও নিজেকে যদিও নিজেও জানে না আদৌ সফল হবে কি না। তারপর ফোরম্যানের দিকে ফিরল। যাগে, জানো না বোধ হয়, ক্যালকে খুঁজে পেয়েছি আমি। সার্কেল বির উত্তরের পাইন বনে আটকে রাখা হয়েছিল ওকে। চেষ্টা করেও অবশ্য ক্যালের পেটের খবর বের করতে পারেনি ওরা। কোথায় আছে ও এখন, জানতে চাইল জন। জানে না, বলল বেশ নিরাপদ একটা হাইড আউট নাকি চেনা আছে ওর। পরিস্থিতি সুবিধাজনক মনে হওয়া পর্যন্ত লুকিয়ে থাকবে সেখানে। শুকনো হাসি দেখা গেল লুসের মুখে। কি মনে হয় আমাকে বিশ্বাস করবে ক্যাল? করেও নি। দারুণ একটা কাজ করেছ, আন্তরিক স্বরে বলল জন। উঠে দাঁড়িয়ে রানচারের দিকে ফিরল। এসব আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। আমরা চাই না কোনো একটা উসিলায় এমিলি পার্কারের কোনো ক্ষতি করবার সুযোগ পেয়ে যাক কিং। হয় আমি এমিলিকে উদ্ধার করব, নয়তো ওদের হাতে খুন হয়ে যাব। দীপ্ত স্বরে ঘোষণা করল লুস বেলেজার। কৌতূহলী চোখে তরুণকে দেখছে রানচার। খেয়াল করল জন। নিশ্চিতভাবে বলা যায়, যে পরিবারকে এতদিন ধরে মনে প্রাণে ঘৃণা করে এসেছে, তাদেরই একজনকে নতুন চোখে দেখতে শুরু করেছে। রাঞ্চে ফিরে যাওয়ার পথে রানচারকে সান্ত্বনা দিল জন। অত চিন্তা করো না, এমিলির ক্ষতি করবার সাহস করবে না কিং, কারণ এমিলি এ মুহূর্তে ওর তুরুপের দাস। ব্যাপারটা ভালো করে জানে সে। তাছাড়া আমার মনে হচ্ছে এমিলিকে ঠিক বের করে আনবে লুস। বয়স যত কমই হোক, ওর মধ্যে তেজ আছে। খানিকটা ভাগ্যের সহায়তা দরকার ওর এখন। এই যা, নইলে এমিলিকে বের করে আনবার
মতো বুদ্ধি, সাহস বা সার্কেল বি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান সবই আছে ওর, যা আমাদের কারো নেই। কিন্তু বহু পুরানো ক্ষতের মুখ যেন খুলে গেল তাতে। কি যে বলো জন, তুমি কি মনে করো বেজন্মা বেলেজারদের কারো প্রতি ঋণী হয়ে থাকতে ভালো লাগবে আমার? একটুও না। চরম অসন্তুষ্ট শোনালো রানচারের কণ্ঠ। পরপরই একেবারে নিশ্চুপ হয়ে গেল সে। 20 পরদিন সকালে সিপি রাঞ্চ হাউজের নাস্তার টেবিলে স্বাভাবিক হৈহল্লা বা আমোদে ভাবটা অনুপস্থিত দেখা গেল। রাঞ্চার কন্যার আকস্মিক অদৃশ্য হয়ে যাওয়া প্রতিটি কাউবয়কে বিষণ্ণ ও চিন্তিত করে তুলেছে। আদপে কেউই সময়টা উপভোগ করতে পারছে না। স্পষ্ট কেউ বলেনি তাদের, কিন্তু অনুমান করে নিয়েছে সবাই, এবং মিস পার্কারের প্রতি অতি আন্তরিক বলে প্রত্যেকে অ্যাকশনে যেতে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমিলিকে উদ্ধার করতে কেউ কেউ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও রাজি আছে। বুড়োর হয়েছে কি বুঝলাম না, ঝগড়াটে স্বরে বলল জিম বার্নেস। বেলেজাররা আর কত ক্ষতি করলে সুমতি হবে ওর? পাল্টা অ্যাকশনে যাবে? ধেত, আমার তো মনে হয় জন বুড়োকে আটকে রাখছে, মন্তব্য করল মুডি। এটাও একটা রহস্য, কারণ জনকে দেখে মনে হয় না মুখ বুজে মার খাওয়ার লোক, বিশেষ করে একের পর এক যখন আঘাত আসছে সিপির উপর। টেবিলের এক প্রান্তে বসেছে বেন ব্লকার। অসন্তুষ্ট কাউবয়দের উদ্দেশ্যে একগাল হাসি উপহার দিল সে। লম্বা কান থাকলেই যে কেউ ভালো শুনতে পাবে তা কিন্তু নয়, আর মগজেও যথেষ্ট হলুদ পদার্থ আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। রাজা সোলেমান কিন্তু খুব বিচক্ষণ মানুষ ছিলেন। সারা পৃথিবী জোড়া ওর নাম ডাক ছিল। গম্ভীর স্বরে বলল স্যাম ক্লাফলিন। সোলেমান বেঁচে থাকা পর্যন্ত ওকেই সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ মনে করা হয়, আর আমাদের বেন জন্মেছে ওর পরে। আচ্ছা, তামাশায় যোগ দিল বেন। সঙ্গীতের হাসিতে মজা পাচ্ছে। ঠিক আছে চ্যাম্পেরা, কার কেমন মুরদ দেখানোর সুযোগ পেয়ে যাবে শিগগিরই। পরে ফোরম্যানের সঙ্গে উপত্যকার উত্তর দিকে এগোনোর সময় ব্যাপারটা খুলে বলল বেন। গা ছাড়া ভঙ্গিতে মন্তব্য করল, ছেলেরা উসখুস করছে, সার্কেল বির বিরুদ্ধে একটা কিছু করতে মুখিয়ে আছে। ওদের ধারণা সিপিকে যথেষ্ট উত্ত্যক্ত করা হয়েছে এবং তার প্রতিকারের এটাই মোক্ষম সময়। আসল খবর বের করতে বেনের চেষ্টা মাঠে মারা গেল। উত্তরে সে পেল সেফ একটা প্রশ্ন। মার্শালকে কেমন মনে হয় তোমার? ওর ব্যাপারে চিন্তাই করি না, জঘন্য লোক, হাসতে হাসতে বলল বেন। তার চেয়ে বরং গিরগিটি, পোকামাকড় বা বিষধর সাপখোপ নিয়ে চিন্তা করা ঢের ভালো। ওর ব্যাপারে বোধহয় ভুল বলনি, চিন্তিত স্বরে বলল জন। কিন্তু উইন্ডির এ খেলায় ওর ভূমিকা কি? ও হচ্ছে বেলেজারের পোষা কুত্তা, মনিবের মর্জি মাফিক ঘাড়ে চাপ্পড় কিংবা লাথি খায়। বিদ্রুপের সুরে বলল বেন। ওর আবার কি ভূমিকা থাকতে পারে? আমি তো এর মধ্যে কিছু দেখি না। যত শয়তানি ওই কিং বেলেজারের পেটে। ওকে টাইট দিতে পারলে আর কাউকে নিয়ে ভাবতে হবে না। বিস্তৃত দৃষ্টিতে বন্ধুকে দেখল জন। মার্শাল বেলেজারের কুত্তা কিংবা ভীতুও নয়, কয়টের মতো ধূর্ত, দারুণ চালাক। ওর ব্যাপারে কয়েকটা ধারণা উকি দিচ্ছে মাথায়। এজন্যেই ওর রাঞ্চের দিকে যাচ্ছ? এবার ঠিক অনুমান করেছ। ব্যাটার চালিয়াতি বা শয়তানি যদি স্বচক্ষে দেখবার ইচ্ছা থাকে, মনে হয় না সফল হবে। তোমাকে দেখিয়ে বেড়াবে কেন সে? ঠিক এজন্যই যাচ্ছি আমরা। পরক্ষণে একটা হাত তুলে বেনকে চুপ থাকবার ইশারা করল জন। পাথরের সঙ্গে লোহার সংঘর্ষের শব্দ কানে এসেছে এইমাত্র। কৌতূহল বোধ করছে ও, দেখতে চায় শব্দটা কিসের বা কার দ্বারা তৈরি হয়েছে। ঘোড়াকে তৎক্ষণাৎ থামিয়ে ফেলেছে
এবার স্যাডল ছিঁড়ে নেমে গেল। খোলা জায়গার কিনারে ঘন ঝোপঝাড় রয়েছে, সেদিকে এগিয়ে গেল ও। সামনে পাহাড়ি ঢাল আচমকা নিচু হয়ে গেছে। 30 ফুট নিচে খাদের মতো জায়গা, যেখানে সরু টেইল রয়েছে। টেইল টেইলে একটা ঘোড়সওয়ারকে দেখতে পেল জন, যাকে নিয়ে এইমাত্র আলাপ করেছে সেই মার্শাল জেরেমি সিস্টো। নিজের রাঞ্চের দিকে দুলকি চালে ঘোড়া ছুটিয়েছে। নিজের রাঞ্চে যাচ্ছে, এতে অস্বাভাবিকতা নেই বটে, কিন্তু ওদের মতোই ঘুরপথ বা সচরাচর ব্যবহার হয় না এমন টেইল বেছে নিয়েছে মার্শাল। রাইডিংয়ের ভঙ্গিতে বোঝা যাচ্ছে এ মুহূর্তে সন্দেহপ্রবণ হয়ে আছে লোকটা। চঞ্চল দৃষ্টিতে এদিকে ওদিকে তাকাচ্ছে। সিরিয়ার উপর নজর রাখতে হবে, ফিসফিস করে বলল জন। পাশে চলে এসেছে বেন ব্লকার। কে জানে, হয়তো কারো সঙ্গে দেখা করতে চলেছে ও। অনুমানটা নির্ভুল প্রমাণিত হলো একটু পর। প্রায় আধ মাইল এগোনোর পর দূর থেকে মার্শালের কণ্ঠ শুনতে পেল কাউকে হাউডি বলে শুভেচ্ছা জানিয়েছে। চট করে স্যাডল ছাড়ল দুই বন্ধু। লাগাম ঝুলন্ত রেখে ক্রল করে এগিয়ে গেল। তৃণভূমির একেবারে প্রান্তে কয়েকটা ঝোপের ওপাশে হাঁটু গেড়ে বসেছে এক লোক, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। মেক্সিকান দো আশলাকে চিনতে অসুবিধা হলো না টবি টেমার। একেবারে সামনে গিয়ে স্যাডল ছাড়ল মার্শাল। ঝোপের সঙ্গে ঘোড়ার লাগাম বেঁধে টেমারের উল্টো দিকে গোড়ালির উপর ভর দিয়ে বসল। দৃশ্যত এতক্ষণ মার্শালের জন্য অপেক্ষা করছিল টেমার। ব্যাপার কি? ত্যক্তস্বরে জানতে চাইল মার্শাল। কি এমন ঘটলো যে আমাকে খবর দিয়ে এখানে নিয়ে এলে? গতরটা খাটিয়ে শহরে গিয়ে দেখা করলে হতো না? দেয়ালেরও কান আছে, নিষ্পৃহ ভঙ্গিতে জবাব দিল টেমার। মার্শালের অসন্তোষকে আমলে নিচ্ছে না। যা বলতে এসেছি তা খুবই গোপন ব্যাপার, এটা নিশ্চয় তোমাকে বলে দিতে হবে না। পকেট থেকে কালো একটা সিগার বের করে ধরালো সৃষ্ট। প্রায় খেকিয়ে উঠল। বলে ফেলো। কিন্তু মেক্সিকানের মধ্যে কোনো তারা দেখা গেল না, বরং ধূর্ত চোখে আর প্রবল আগ্রহ নিয়ে ঝুঁকে বসা লোকটিকে দেখছে। কি দেখলো কেবল সেই জানে। কয়েক মুহূর্ত পর ক্ষীণ হাসি ফুটল তার ঠোঁটে। মনে মনে সন্তুষ্ট হলো বোধ হয়। ক্যালিফোর্নিয়াকে নিশ্চয় চেনো সেনর? নিরাসক্ত কণ্ঠে জানতে চাইল টেমার। কয়েকদিন আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল যে মাইনার। হ্যাঁ, এও শুনেছি জর্জ ওয়াশিংটনও মারা গেছে, বিরক্ত স্বরে বলল মার্শাল। ভিতরে ভিতরে টেমারের উপর অসন্তুষ্ট এবং ক্ষেপে গেছে। গত 2-3 সপ্তাহ ধরে তুমি ঘুমিয়ে আছো না ইদানিং বেশি গিলছ? কিন্তু কোনো কিছুতে বিকার দেখা গেল না মেক্সিকানের মধ্যে। একই সুরে পরের প্রশ্নটা করল সে। মাইনার বেটা কোথায় গেছে জানো তুমি? কিং বেলেজার ওকে কবজা করেছিল এবং এরপর কেউ ওকে মুক্ত করে দিয়েছে। অধৈর্য হয়ে উঠছে সৃষ্ট। ক্যালিফোর্নিয়াকে নিয়ে টেমারের সঙ্গে খোঁজ গল্প করতে নারাজ। তাচ্ছিলের ভঙ্গিতে প্রস্তাবটা করল এবার। তোমার ভাব দেখে মনে হচ্ছে ওর খবর জানো। বলতে পারবে কোথায় আছে সে? মাথা নাড়ল টেমার। সামান্য হলেও বিস্মিত হয়েছে। ক্যালের খবর মার্শাল জানল কি করে? তবে শুধু ওই একটা খবর নিয়ে আসেনি সে, আরও খবর আছে। ক্যালিফোর্নিয়া কোথায় গেছে তা জানি না বটে, কিন্তু শিগগিরই জেনে যাব। কিং যে মিস এমি পার্কারকে অপহরণ করেছে নিশ্চয় এ খবরটা জানো না? এবার ফাঁকা পোস্টে গোল দিয়ে ফেলতে সক্ষম হলো টেমার। ঠোঁটে ঝুলন্ত সিগারটা সরাতে হাত তুলেছিল মার্শাল। এত বিস্মিত হয়েছে যে হাতটা মাঝপথে থেমে গেল এবং ওভাবেই থাকলো কয়েক সেকেন্ড। নিষ্পলক চোখে তাকিয়ে আছে সে হাফ ব্রিডের দিকে। ভুল শোনোনি তুমি, জোর গলায় বলল টেমার।
এ মুহূর্তে সার্কেল বিতে রয়েছে মিস পার্কার। তাজ্জব ব্যাপার, শেষ পর্যন্ত ভাষা খুঁজে পেল মার্শাল। কিন্তু এতে করে কি পাবে কিং বেলেজার? একটা দুটো নয়, অন্তত তিনটা জিনিস, ধীরে ধীরে বলল টেমার। অন্যজনের আগ্রহ চুটিয়ে উপভোগ করছে। মিস পার্কার, সিপি রাঞ্চ এবং ক্যালিফোর্নিয়ার আবিষ্কৃত সোনার খনি, এর কোনোটাই কিংয়ের পক্ষে পাওয়া সম্ভব হবে না, মন্তব্য করল সৃষ্ট। যতক্ষণ পার্কার আর তার আউটফিট রয়ে যাচ্ছে। মেয়েটা এখন কিংয়ের মুঠোর ভেতর। শুধু এটুকুই বলল দো আসলা। তবে তার বলবার সুরে কুৎসিত তাৎপর্যটা ঠিকই প্রকাশ পেল। চুপ হয়ে গেল মার্শাল। মনে মনে পরিস্থিতি বিশ্লেষণ করছে। স্বীকার করতেই হবে, এমিলি পার্কারকে অপহরণ করবার মাধ্যমে, যদিও দুঃসাহসিক ব্যাপার, পরিস্থিতির নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিতে সমর্থ হয়েছে কিং বেলেজার। মেয়ে সার্কেল বিতে, অর্থাৎ কিংয়ের করুণা ও মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়ায় হাত পা গুটিয়ে থাকতে বাধ্য হবে মাইক পার্কার। বরং তার কাছ থেকে যা খুশি দাবি করতে পারবে কিং। কেউ যদি সার্কেল বিতে হানাও দেয়, বেলেজারের মারকুটে রাইডারদের কারণে সুবিধা করতে পারবে না। গলা কাটার দল এরা। কিংয়ের যে কোনো নির্দেশ বিনা প্রশ্নে তামিল করবে। নীতি বা বিবেকের বালাই নেই এদের মধ্যে। আগে পরে যখনই হোক কিংয়ের দাবিতে মাথা নোয়াতে বাধ্য হবে পার্কার। কার্যত সিপির মালিক বনে যাবে শয়তানটা। অর্থাৎ বেসিনের সবচেয়ে বড় দুটো বাথানের মালিক হবে কিং। সেক্ষেত্রে উইন্ডির চৌহদ্দিতে একচ্ছত্ব ও আধিপত্য কায়েম করতে পারবে সে। কেউ প্রশ্ন তুলবার সাহস পাবে না। তাহলে ওর নিজের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, ভাবছে মার্শাল। যেমন ছিল তেমনি বেলেজারদের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে আজীবন। ওর নিজস্ব পরিকল্পনা বা স্বপ্ন কোনোটাই বাস্তবে রূপ পাবে না। সব জলাঞ্জলি দিতে হবে। তিক্ত মনে খিস্তি করল মার্শাল। প্রায় নিশ্চিত ভরাডুবি আর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা তাকে খেপিয়ে তুলছে। সরু চোখে মার্শালকে দেখছে টেমার। ধূর্যর চাউনিতে সন্তুষ্টির ঝিলিক। একে নিজের স্বার্থে কাজে লাগানো যেতে পারে। বেয়ারা আর বদমাস যাই হোক, এখন মার্শালকে হাতের পুতুল বানিয়ে নিতে পারবে ও। অন্যের উপর প্রবল কর্তৃত্ব করবার মতো যথেষ্ট দীর্ঘচেতা গিঙ্গ নয় সে। কিং বেলেজার আর জেরেমি সিস্টোর মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। সিস্টো অন্যের দুর্বলতার সুযোগ নেয়, প্রতিদ্বন্দ্বীকে দুর্বল হতে দেখতে হামলে পড়ে। কিন্তু কিং নিজের সুযোগ তৈরি করে নেয়। শত্রুর চরম সর্বনাশ করে ছাড়ে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক। কূটকৌশল খাটাতে সিদ্ধহস্ত দুজনেই, কিন্তু শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর মুরুদ নেই সিস্টোর। পেছন থেকে ছুরি চালাতে ওস্তাদ। বড় একটা খেলা খেলছে কিং বেলেজার, জালিয়াতি সুরে বলল টেমার। আর মিস্টার সিস্টো বোধহয় তার চেয়েও বড় খেলা খেলবার ধান্দায় আছে। কি বলতে চাও তুমি? খেকিয়ে উঠল মার্শাল। ছোট্ট একটা গল্প শুনবে? হাসতে হাসতে বলল টেমার। উম্মা প্রকাশ পাচ্ছে কণ্ঠে। বনে এক হরিণের দখল নিতে গিয়ে ঝগড়া বেঁধে গেল দুই সিংহের মধ্যে। কলহের সমাধা করতে লড়তে মনস্থ করল ওরা। যে জিতবে হরিণ হবে তার। লড়াইয়ের শেষে দেখা গেল দুজনেই মরে পড়ে আছে। কাছাকাছি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা কয়ট। এতক্ষণ দুই সিংহের কাণ্ড কারখানা দেখছিল। হরিণের মাংস শেষ পর্যন্ত কয়টি পেল। রিমরকের কিনারে লুকিয়ে থাকা দুই বন্ধু নিঃশব্দে হাসল গল্প শুনে। সোস্ত বলেছে বেটা, উৎফুল্ল স্বরে বলল বেন। এজন্যই বলি মার্শালকে দেখেই কেন কয়টের কথা মনে হয় আমার। ঠিক বলেছে হাব্বিরিটটা।
এজন্য ওকে ধন্যবাদ দেওয়া উচিত। আদপে লম্যানের তাচ্ছিল্যের ভঙ্গিতে বেঁকে যাওয়া ঠোঁট ও জ্বলন্ত চোখ জোড়ায় তাকে এ মুহূর্তে পশুর মতো না লাগলেও অন্তত তুলনাটা বিবেচ্য হতে পারে। তামাশা করছো আমার সঙ্গে? ক্ষিপ্ত স্বরে গর্জে উঠল সৃষ্ট। সোজাসাপটা কথা বলো, বেটা ভীতু কুকুর। কথা বল, বেটা ভীতু কুকুর। কাঁধ উচালো মেক্সিকান। এর চেয়ে স্পষ্ট করে কিভাবে বলা যায়? অনুত্তেজিত স্বরে বলল সে, যদিও তার চাউনিতে বিদ্বেষ ও অসন্তোষ স্পষ্ট ফুটে উঠেছে। সার্কেল বি আর সিপি হচ্ছে দুই সিংহ, আর আমি হচ্ছি সেই কয়ট। তপ্ত আক্রোশ ফুটল মার্শাল সৃষ্টর কণ্ঠে। বেটা ধারী শয়তান, তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে বলিস কি না? একটা হাত তুলল টেমার। তালু সামনের দিকে বাড়িয়ে ধরা। ঠিক তা বলিনি আমি, সেনর। কি বলা যায় একে? রূপকে একটা গল্প, ব্যাখ্যা করল সে। খানিকটা নরম হয়ে গেছে সুর। আমার ছোট্ট গল্পে কিন্তু কয়টের হাতে খুন হয়নি বুড়ো বেলেজার। চমকে উঠল মার্শাল। পরক্ষণে তার চাউনিতে চাপা ভয় ফুটে উঠল। দ্রুত নিজেকে সামলে নিল সে। কিন্তু ততক্ষণে টবি টেমার জেনে গেছে অন্ধকারে ছড়িয়ে দেয়া ঢিল জায়গা মতো পড়েছে। আমার কিন্তু ধারণা হয়েছিল এটা সিপির কাজ, শীতল স্বরে বলে গেল সে। তুমি কি জানো কেন জ্যাক পার্কারকে গুলি করেছিল কিং, আর দোষটা ওরই মায়ের পেটের ভাই লুসের ঘাড়ে চাপাতে চেয়েছিল সেনর? নিজেকে অনেকটা ফিরে পেয়েছে মার্শাল গম্ভীর কণ্ঠে বলল, এসবের কিছুই জানি না আমি। লুস থাকতো নিজের মতো, ভাইদের সঙ্গে ওর যে খুব বনিবনা হতো তা কিন্তু নয়। খেই ধরল টেমার। আমার ধারণা হঠাৎই কিং আবিষ্কার করে এমিলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে লুসের, অথচ মেয়েটিকেও নিজেই দখল করতে চাইছিল। সিপি ফোরম্যানকে অ্যাম্বুশ করবার দায়ে যখন লুসকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিলে তুমি, কিংয়ের ঝামেলা কমিয়ে দিচ্ছিলে। ওটা আসলে ছিল কার্লের কাজ। এখন কি তোমাকে বলবো যে সেই কালকে কে খুন করলো? শিউরে উঠল মার্শাল। কথা বলছে খুবই শান্ত স্বরে। সামান্য ভয় ডরও নেই মনে, অথচ ধারী শয়তান একটা। একদিন টাকা পয়সা দিচ্ছিল বলে একান্ত বাধ্য ও অনুগত ভেবেছিল একে, আর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নিজের অবস্থান। আদপে ওর গলায় একটা ফাঁস পরিয়ে রেখেছে শয়তানটা। সামান্য টান দিলেই দফা রফা হয়ে যাবে। সাদা মানুষ হয়ে জঘন্য এক গ্রিজার এর হাতের পুতুল বনে গেছে ও। দো আসলাটার ইচ্ছের দাস হয়ে গেছে। যুগপৎ ভয় আর প্রবল ক্রোধ অনুভব করছে জেরেমি সৃষ্ট, কিন্তু নিজের অসহায়ত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। কিচ্ছু নেই করবার আপাতত। তুমি দেখছি অনেক খবরই রাখো, শেষে এই বলতে পারল মার্শাল। খবর রাখাই আমার ব্যবসা, সব খবর। টেনে টেনে শেষ কথাটা বলল টেমার, বিশেষ জোর দিল। তারপর সামনের দিকে ঝুঁকে এলো। আমোদে ভাবটা আর নেই এখন কণ্ঠে। হাতের সব তাস আমি টেবিলে নামিয়ে রেখেছি সেনর। দেখতে পাচ্ছ তুমি, খেলাটা একজনের জন্যে অনেক বড়। একা জেতা সম্ভব নয়, কিন্তু দুজনের পক্ষে মোটেই কঠিন হবে না। আমি সঙ্গে থাকলে হয়তো জিততে পারবে তুমি। শুরু হয়ে গেল সৃষ্টর কুতকুতে চোখ। বুকের উপর দুহাত ভাঁজ করে মুখোমুখি হলো সে। বিষাদ লাগায় সিগারটা অনেক আগেই ফেলে দিয়েছে। তোমার চাহিদা? দুভাবে দুভাগে ভাগ হবে, আধা আধি, জানালো মেক্সিকান। আমার ভাগের সঙ্গে বাড়তি আরও একটা জিনিস আছে, এমিলি পার্কার। অনেকক্ষণ চুপ করে থাকলো মার্শাল। আদপে দুজনের কেউই নড়ছে না, পরস্পরের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। তারপর যেন কয়েক ঘন্টা পর বুকের কাছ থেকে হাতের ভাঁজ ছেড়ে দিল সৃষ্ট। ডান হাতটা খানিক বাড়িয়ে দিল সামনে।
দেখা গেল সেই হাতের মুঠিতে ছোট্ট একটা পিস্তল রয়েছে। বাগাড়ম্বর বা হুমকি দেওয়ার ধার দিয়েও গেল না মার্শাল। সেফ ট্রিগার টেনে দিল, মাত্র একবারই। বুকে গুলি খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল মেক্সিকান। স্থলিত পায়ে উঠে দাঁড়ালো মার্শাল। আবেগে কাঁপছে এখনো। তপ্ত ক্রোধ দিশেহারা করে তুলেছে তাকে। জটিটি কয়েক কদম এগিয়ে গেল, মেক্সিকানের উপর ঝুঁকে পড়ল। মরণ যন্ত্রণায় তখন কোকড়াচ্ছে দো আশলার দেহ। মাটি খামছে ধরেছে। আপ্রাণ চেষ্টা করলো নিজের পিস্তল ড্র করতে, কিন্তু সুযোগ পেল না। ফের ট্রিগার টেনেছে খুনি। গুলির ধাক্কায় কাঁপন উঠল টেমারের দেহে। তারপর একেবারে স্থির হয়ে গেল। সব খবর জানা, তাই না? খবর জানাই তোমার ব্যবসা, বিদ্রুপের স্বরে বলল মার্শাল। এত কিছু জানলেও একটা জিনিস কখনো শিখতে পারোনি, কখন মুখটা বন্ধ রাখতে হয়। পিস্তলটা পকেটে পুরে দ্রুত ঘোড়ার কাছে চলে গেল সে। ঝোপ থেকে বাঁধন খুলে এক লাফে স্যাডলে চড়ে বসল। তারপর একবারও পেছন দিকে না তাকিয়ে ঘোড়া ছুটিয়ে দিল রাঞ্চের দিকে। পিস্তলের গুলির শব্দ কারো কানে চলে যেতে পারে, যদিও একজন মেক্সিকানের খুন হয়ে যাওয়া বিশেষ কোনো ব্যাপার নয়, বিশেষত সাদা সমাজে। কিন্তু মার্শাল চায় না ধারে কাছে ওকে দেখে ফেলুক কেউ। মাত্রই একটা খুন করেছে, এ ব্যাপারে সামান্য অস্বস্তি ছাড়া আর কোনো অনুভূতি কাজ করছে না মনে। এমনকি উদ্বেগও নেই। কেউ যদি জানতেও চায়, সেফ বলে দেবে টেমার ওকে হুমকি দিয়েছিল। ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে। রিমরকের উপরে অপেক্ষামান দুই দর্শকের কাছে মেক্সিকানের খুন হয়ে যাওয়াটা একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয়েছে। তাই চাইলেও সক্রিয় হতে পারেনি ওরা। এমন কিছু হতে পারে কল্পনাই করেনি কেউ। মার্শালকে পালাতে দেখে পিস্তলের দিকে হাত বাড়িয়েছিল বেন, কিন্তু তাকে নিরস্ত করেছে জন। বিষাক্ত সাপটাকে যেতে দাও, চাইলে যে কোনো মুহূর্তে ওকে চেপে ধরতে পারবো। তার চেয়ে বরং নিচে যাই, মেক্সিকান বেটা হয়তো এখনো পটল তোলেনি। প্রায় 100 গজের মতো এগোনোর পর নিচে নামবার মতো পথ পাওয়া গেল। ঘোড়ার পিঠে দ্রুত নেমে গেল ওরা। পথ খারাপ বলে প্রায় সারাক্ষণই সামনের দুই পায়ের উপর ভর করে নামলো ঘোড়া দুটো। এভাবে স্যাডলে বসা যায় নাকি? অসন্তুষ্ট স্বরে অভিযোগ করল বেন। কেবলই মনে হচ্ছিল ঘোড়া সমেত হুমড়ি খেয়ে পড়ে যাব। বাপু, অন্যের উপকার করতে গিয়ে নিজে পটল তুললে লাভটা কি হবে শুনি? গিয়ে তো দেখবো ব্যাটা মরে শক্ত হয়ে গেছে। পড়ে থাকা মেক্সিকানের কাছে পৌঁছে গেল ওরা। এক নজর দেখে বোঝা গেল জনের অনুমান সঠিক। এখনো মারা যায়নি সে। তবে দেরিও নেই তেমন। স্যাডল ছেড়ে মেক্সিকানের শিওরে চলে গেল বেন। মাথাটা নিজের কোলে তুলে নিল। দৃষ্টি মেলে তাকালো টেমার। চোখে অপ্রকৃতিস্থ চাহনি। পানি, অস্ফুট স্বরে অনুরোধ করল সে। পানির চেয়ে বরং এটাই বেশি কাজে দেবে। পকেট থেকে হুইস্কি ভরা ছোট্ট একটা ফ্লাস্ক বের করে জনের দিকে বাড়িয়ে দিল বেন ব্লকার। ফোরম্যানের ভুরু কুঁচকে যেতে দেখে দ্রুত ব্যাখ্যা দিল। সাপে কাটলে কাজে লাগবে বলে রেঞ্জে এলে এটা সবসময় সঙ্গে রাখি। প্রায় মুমূর্ষু মানুষটিকে কিছুটা হলেও শক্তি জোগালো হুইস্কি। ফের যখন কথা বলল টেমার, কণ্ঠে প্রতিহিংসা আর ঘৃণা প্রকাশ পেল। হারামি, মার্শালের কাজ এটা। টেনে টেনে বলল সে। লিখে নাও, নিচে স্বাক্ষর করে দিচ্ছি। পকেট হাতড়ালো জন। একটা পেন্সিল আর এক টুকরো কাগজ খুঁজে পেল। রেঞ্জে বেরোলে প্রায় সব ফোরম্যানই সঙ্গে কাগজ পেন্সিল রাখে। রেঞ্জের খুঁটিনাটি তথ্য টুকে রাখে। দ্রুত হাতে মরণাপন্ন মানুষটির স্বীকারোক্তি লিখল ও। টেমার আরও দুর্বল হয়ে পড়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে। শেষে অনুভূতিহীন হাতে কোনো রকমে লেখার নিচে স্বাক্ষর করল। কাজটা শেষ হওয়ার পর সন্তুষ্টির হাসি ফুটল তার মুখে। মাথা এলিয়ে দিল। অস্পষ্ট হলেও শেষ কথাটা শুনতে পেল ওরা। গেসিয়াস সেনর।
এডিওস। সন্তর্পণে মৃত মানুষটির মাথা মাটিতে নামিয়ে দিল বেন ব্লকার। উঠে দাঁড়ালো। অ্যামিগো, স্বীকার করতেই হবে, গ্রিজার হলেও তুমি আমৃত্যু লড়াই করেছ। ধীরে ধীরে বলল সিপি সেগুন্ডো। এজন্যে তোমাকে বাহবা দিতেই হবে। জঘন্য ওই পশুর চেয়ে বরং তোমাকে ভাই বলতেও দ্বিধা নেই আমার। লড়াকু মানুষ, স্বীকার করল জন। আমার তো মনে হয় যথেষ্ট সম্মানের সঙ্গে কবরে শোয়ার দাবিদার ও। ছুরি আর হাতের ব্যবহার করে মোটামুটি গভীরতার একটা গর্ত খুলল ওরা। সেটাকে কবরে রূপান্তরিত করলো কিছুক্ষণ পর। টবি টেমারের ঘোড়ার পিঠ থেকে কম্বল নামিয়ে তাতে লাশটা মুড়ে কবরে নামিয়ে দিল দো আশলাটাকে। উপরে পাথর চাপিয়ে দিল যাতে কয়ট খুঁড়ে লাশ বের করতে না পারে। আমাদের কষ্ট বাঁচিয়ে দিয়েছেও, বলল জন। সিস্টোর রাঞ্চে ঘোরাঘুরি করবার দরকার নেই আর। ওই ব্যাটার কি করবে? ফিরতি পথে যাত্রা করে জানতে চাইল বেন। আপাতত কিছু করব না, আরও কিছু সময় ওকে নিজের ইচ্ছে মতো খেলতে দেব। সে যদি বেলেজারের সঙ্গে বেইমানি করে তাহলে সেটা আমাদের পক্ষে যাবে। দুমুখো সাপে বিশ্বাস নেই আমার, বিস্তৃষার সঙ্গে বলল বেন। ভাবছি কিং যখন জানতে পারবে যে সিস্টোই ওর বাবাকে খুন করেছে, খেলা হবে একখান। নিশ্চয়, তবে এমিলি যতক্ষণ সার্কেল বিতে আটকা পড়ে আছে, স্বীকার করতেই হবে আমাদের উপর ছড়ি ঘুরানোর মৌকা হাতছাড়া হচ্ছে না কিংয়ের। আপাতত তাই পরিস্থিতি দেখব। মিস পার্কারকে যদি সহি সালামতে সিপিতে ফিরিয়ে আনা যায়, তখন মরণ কামড় দেব আমরা। এদিকে শহরের উদ্দেশ্যে জোর কদমে ঘোড়া ছুটিয়েছে মার্শাল জেরেমি সিস্টো। তপ্ত হলকা ছড়াচ্ছে সূর্য। রোদে পিঠ তাতাচ্ছে, কিন্তু তারপরও ঘামছে সে। বিশেষ করে যখনই মনে পড়ে যাচ্ছে কি ভয়ানক বিপদে পড়ে গিয়েছিল। অল্পের জন্যে রক্ষা হলো বেজন্মা মেক্সিকানটা। যদি কিং বেলেজারের কাছে পেটে সব খবর উগড়ে দিত, ওর মতোই অবস্থা হয়ে যেত আমার। বিড়বিড় করল মার্শাল সিস্টো। বাজারডের খাবারে পরিণত হতাম। উন্মুক্ত জায়গায় লাশ ফেলে এসেছে বলে খানিকটা হলেও মন খুঁতখুত করছে। তবে খুব যে দুশ্চিন্তার ব্যাপার আছে তা নয়। মরা মানুষ কথা বলতে পারে না। মেক্সিকানের ছোট্ট গল্পের কথা মনে পড়তে প্রবল তাচ্ছিল্য আর বিদ্রুপে বাঁকা হয়ে গেল ওর ঠোঁটের কোণ। কয়ট না? এখন নিশ্চয় বেটা জেনে গেছে যে ওই জিনিসের দাঁত আছে। পকেট থেকে পিস্তলটা বের করে শূন্য সিলিন্ডার ভরল মার্শাল। ঘোড়ার গতি কমিয়ে এবার দুলকি চালে ছুটল। ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি চিন্তা করল। দেখা দরকার কোনো ফাঁক রয়ে গেল কি না। পরে আর শোধরানোর সুযোগ মিলবে না। মেয়ের অপহরণের খবর পেয়ে নিশ্চয় ফুঁসে উঠবে পার্কার। অনুগত পাঞ্চাররা সমর্থন যোগাবে ও তাকে। তার মানে এমিলিকে উদ্ধার করতে দলবল নিয়ে সার্কেল বিতে হানা দেবে বুড়ো সিপি মালিক। ইতোমধ্যে যদি মনস্থির করে না করে থাকে, উইন্ডি মার্শালের পরোক্ষ সবুজ সংকেত পেলে নিশ্চয় আর দ্বিধা করবে না। কিন্তু লড়াই হবে যখন নির্ঘাত হারবে পার্কার। এমনকি প্রাণেও মারা পড়তে পারে। হয়তো কিংও মারা পড়বে। টেমার বলেছিল পাহাড়ি দুই সিংহ পরস্পরকে খুন করেছিল। একই ঘটনা এখানেও ঘটতে পারে, কিংবা ঘটানো যায়। সাহসী সিদ্ধান্ত নিল জেরেমি সিস্টো। অকুস্থলে যদি একজন মার্কসম্যান লুকিয়ে থাকে আর দূর থেকে অব্যর্থ নিশানায় দুটো গুলি খরচ করে। নিঃশব্দ হাসিতে উদ্ভাসিত হলো মার্শালের মুখ। ছোট্ট গল্পটা সত্যি বাস্তবে পরিণত হওয়া সম্ভব এখনো।